নমস্কার বন্ধুরা, বেঙ্গলি প্যাডাগজির ক্লাসে আবারও আপনাদের স্বাগতম জানাই। দেখুন, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, যে পয়েন্ট নিয়ে ডিসকাস করব, এই পয়েন্টটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, অর্থাৎ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। এই টপিক থেকে কিন্তু আমরা প্রশ্ন আসতে দেখা যায়। তো এই সম্পূর্ণ টপিকটা আজকে আমরা কভার করব এবং এই টপিকের পর এই টপিক রিলেটেড কী প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে তার সম্ভাব্য কয়েকটা এমসিকিউ আমরা সলভ করব। কারণ কি, দেখুন, যদি আমরা 1000 এমসিকিউ যদি সলভ করি আর আপনি যদি কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সুতরাং সর্বপ্রথমে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করুন, তারপর শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য আমরা কয়েকটা এমসিকিউ আপনাদেরকে সলভ করে দেখিয়ে দেবো। তো তার আগে বলে দিই যে আমরা এই যে আলোচনা করছি যে বই থেকে, এই বইটা আমাদের সহজ গুরুর দ্বারা তৈরি একটা বেঙ্গলি প্যাডাগজির বই। তো এই বইটা আমি আপনাদের দেখিয়ে দিই পুরো ডিটেলসের এই বইয়ের একটা ব্রিফ। তো দেখুন, এই বইটা এই ধরনের হবে আপনাদের সিটেড বাংলা ভাষা প্যাডাগজি কমপ্লিট সিলেবাস উইথ 200+ এমসিকিউ, একটা গাইড বুক, খুব ভালো একটা বই। তো এইটিতে আপনাদের সম্পূর্ণটা রয়েছে, আপনি দেখতে পাবেন। এই যে সম্পূর্ণ সিলেবাস দেখতে পাচ্ছেন, পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এর যে সম্পূর্ণ সিলেবাস, আর যে কটা সিলেবাস আপনাদের বেঙ্গলি প্যাডাগজির মধ্যে আপনাদের থাকছে এবং প্রত্যেকটা পরীক্ষায় যে বিষয় থেকে আপনাদের পরীক্ষায় বারবার প্রশ্ন দেখা যায়, তো এই সম্পূর্ণ প্রিভিয়াস প্যাডাগজি যেটা রয়েছে, এই প্যাডাগজির একটা গাইড বুক সম্পূর্ণ 48 পেজে রয়েছে। সবগুলো টপিক এই ধরনের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এই পিডিএফটি আপনারা ডাউনলোড করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে আপনি সেটা ডাউনলোড করতে পারেন, নতুবা আমাদের অফিসিয়াল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে আপনারা এই বইটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা ফ্রিতেও কিন্তু এই বইটা পেয়ে যাবেন। কী করে? আমরা প্রত্যেকটা টপিক কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করব এই বই থেকে, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই। দেখুন, তো এবার আমরা ডাইরেক্ট কনসেপ্টে যাই। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন, চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর অ্যান্ড ডিসঅর্ডার, এই সবগুলি নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো দেখুন, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে হোয়াট ইজ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ? আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থীকে বোঝায়, ঠিক আছে? তো বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী মানে কারা বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী, এটা আমরা বলবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখুন, এখানে পয়েন্ট টু পয়েন্ট আমাদের অ্যানালাইজ করবো, পয়েন্ট টু পয়েন্ট আপনারা বুঝবেন, তারপর পয়েন্ট টু পয়েন্ট এমসিকিউ সলভ করবেন, কাম খতম। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীকে বোঝানো হয়েছে। এখানে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ টিচার বা বৈচিত্র্যপূর্ণ বিল্ডিং বা বৈচিত্র্যপূর্ণ অন্য কিছু কোনো বোঝানো হয় নাই। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতেই আমরা বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীকে আমরা বুঝি, ছাত্রদেরকে বুঝি। নানা ধরনের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শ্রেণীকক্ষকে বলা হয় বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। একটা শ্রেণীকক্ষে যখন নানা ধরনের শিক্ষার্থী থাকে, একটা ক্লাসরুমে যখন বিভিন্ন ধরনের, কতটা ধরন হতে পারে সেটাও আমরা বলবো, টেনশনের ব্যাপার নেই। তো নানা ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে যে ক্লাসরুমটা গঠিত হয় সেটাকে আমরা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলবো। অর্থাৎ একটা ক্লাসরুমে যখন বিভিন্ন ধরনের শিক্ষার্থী একত্রিতভাবে ক্লাসে থাকবে তখন সেটাকে আমরা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলবো। বর্তমান ধারণা অনুযায়ী যে কোনো শ্রেণীকক্ষই আসলে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। বর্তমান ধারণা মতে যে কোনো শ্রেণীকক্ষ আজকালকের দিনে সব কয়টা শ্রেণীকক্ষই কিন্তু বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। তো শিক্ষার্থীর বৈচিত্রতা বিভিন্ন দিক থেকে, তারা কোন কোন দিক থেকে থাকতে পারে একটু দেখি। শিক্ষার্থীদের মধ্যে ভাষা এবং সম্প্রদায়গত বিভিন্নতা থাকতে পারে, ঠিক আছে? শিক্ষার্থীদের অর্থাৎ ছাত্ররা হয়তো আপনার একটা স্কুল রয়েছে, ধরে নিন একটা স্কুল, তো এই স্কুলে আপনার কিন্তু বেঙ্গলি ভাষী ছাত্রও আসবে, ঠিক আছে? হিন্দি মাতৃভাষা বা হিন্দি ভাষাভাষী ছাত্ররাও আসবে, তারপর উর্দু ভাষাভাষী ছাত্ররাও আসবে, ঠিক আছে? বা আসামিস ছাত্রছাত্রীরাও আসবে, যে কোনো ভাষার এখানে ছাত্রছাত্রীরা আসবে, ঠিক আছে? এটা কমন। সেটা হচ্ছে ভাষাগত দিক দিয়ে তাদের মধ্যে ডিফারেন্স থাকবে। সম্প্রদায়গত দিক দিয়ে বিভিন্ন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, অ্যারাবিক সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় থেকেও কিন্তু আসতে পারে। তারপর বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম থেকে আসবে, তার মানে সংস্কৃতি আলাদা হবে। প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা ধর্ম আলাদা থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে আসবে, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, ইসলাম হোক, সব ধরনের ধর্মের মানুষ এখানে ছাত্ররা এই স্কুলে থাকবে। তো বিভিন্ন ধর্ম যখন থাকবে তখন সংস্কৃতি অটোমেটিক আসবে, কারণ ধর্মে এবং ভাষার সঙ্গে সংস্কৃতির একটা সম্পর্ক রয়েছে। মানের দিক দিয়ে, মানের বলতে এখানে গুণগত মান বোঝানো হয়েছে। কোনো ছাত্র আসবে, দেখুন হাইব্রিড বাচ্চা আমরা যাকে বলি, খুব স্মার্ট হবে, অনেক বেশি জানরা বাচ্চা হবে,
অনেক কেউ আসবে যে কেউ কেউ কিছু জানে না, হয়তো বা কোনো দিন সে কোনো কিছু শিখেনি, সে আসবে। এই ধরনের বিভিন্ন মানের বাচ্চারা আসবে। শারীরিক ও মানসিক ক্ষমতার কারো আসবে অনেক মোটা ছাত্র, কারো আসবে অনেক পাতলা ছাত্র, কারো আবার বেটে আসবে, কারো আবার লম্বা আসবে। এই ধরনের বিভিন্ন শারীরিক গঠনের দিক দিয়েও কিন্তু ছাত্ররা স্কুলে আসে, বা বিভিন্ন মানসিক ক্ষমতার দিক দিয়েও কিন্তু অনেক ছাত্ররা আছে। যেমন একটি ক্লাসরুমে আপনি যে শুধু সবগুলোই যে লম্বা ছাত্র পাবেন সেটা কোনো কথা নয়। কিছু লম্বাও পাবেন, কিছু বেটেও পাবেন, কিছু একটু স্বাস্থ্য হেলদিও পাবেন, কিছু একটু পাতলা রোগা পাতলাও পাবেন। এই ধরনের শারীরিক দিক দিয়ে বিভিন্ন পর্যায়ে রয়েছে বা বিভিন্ন ছাত্রছাত্রী আসবে। মানসিক ক্ষমতা, সবার কিন্তু মানসিক ক্ষমতা কিন্তু সমান নয়। ব্যক্তি বলতেই মানুষ মাত্রই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স একটা টপিক আছে, ব্যক্তিগত পার্থক্য। প্রত্যেক মানুষ একজন আরেকজন থেকে আলাদা, তার মানসিক ক্ষমতাও কিন্তু তার আলাদা। মানসিক ক্ষমতা আলাদা, যেমন আপনি হয়তো আজকে ক্লাস নিচ্ছেন, 20 জনের ক্লাস নিচ্ছেন, আপনি দেখবেন ক্লাসটা কন্ডাক্ট হওয়ার পর 12 জন বা 13 জন আপনার ক্লাসটা খুব ভালো করে বুঝেছে, বাকি আরও 6 জন বা 7 জন দেখবেন কোনো কিছু বুঝতে পারেনি। তার মধ্যে ধরুন এখানে 12 জনের মধ্যে দেখুন ধরেন 7 জন তারা খুব ভালো বুঝে, যা বলছেন তা পারছে, আর বাকি 5 জন হয়তো বুঝতে পারবেন যে কিছু কিছু বলতে পারছে, কিছু কিছু বলতে পারছে না। এই ধরনের সিস্টেম, এটা মানসিক ক্ষমতা কিন্তু সবার সমান নয়। তো এই বৈচিত্র্যতা বা এই পার্থক্যগুলি আপনি দেখতে পাবেন, বিবিধ বৈচিত্র্যগত দিক দিয়েও তারা আসতে পারে। তো এই কয়েকটা দিক দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যতা দেখা যায়। তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে অ্যাজ এ শিক্ষকের ভূমিকা কী, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকেও কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা একটা ক্লাসরুম কন্ডাক্ট করতে পারবো না, বা আমরা প্যাডাগজিতে একটা ভালো নম্বর পাবো না। এই পয়েন্ট থেকে কিন্তু এখানে প্রশ্ন আসবে। শিক্ষকদের বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থীদের সম্মুখীন হতে হয়। আমরা যারা শিক্ষক আছি তারা কী করি, এই যে বৈচিত্র্যযুক্ত যে সকল শিক্ষার্থী আছে তাদের কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়। সব ছাত্রকেই কিন্তু আমাদের কী করতে হয়, সব শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হয়। তাই একজন শিক্ষকের কেবল বিষয়গত পাণ্ডিত্য থাকলেই চলে না, বিষয়গত পাণ্ডিত্যের পাশাপাশি শিক্ষকের এমন কিছু গুণ থাকা দরকার যাতে তিনি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। একজন শিক্ষকের কেবল যে বিষয়গত পাণ্ডিত্য মানে কি, মানে যে সাবজেক্ট, ধরে নিন আমি বাংলা পড়াচ্ছি, তো আমার কাছে ধরুন বাংলার যদি অনেক জ্ঞান থাকে, নাই ভাই আপনাদের আশীর্বাদে কিছুটা আছে, সম্পূর্ণটা নেই, তো যদিও 100% আমার কাছে যদি বাংলার জ্ঞান থাকে, তারপরেও কিন্তু আমার মধ্যে আরও কিছু গুণ থাকা দরকার রয়েছে একটা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষকে কন্ট্রোল দেওয়ার জন্য, বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়ার একটা চ্যালেঞ্জ যাতে গ্রহণ করতে পারি, সেদের অনেক কিছু গুণ আমার থাকতে হবে। তো অ্যাজ এ শিক্ষক হিসাবে কী কী গুণ আপনার থাকা দরকার এটা একটু দেখে নিন। প্রথম পয়েন্ট হচ্ছে কি, প্রত্যেক শিক্ষার্থীকে সমান মর্যাদা দান করতে হবে। সে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, তারপর জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, যে কোনো ধর্মের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো জাতির হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো শারীরিক দিক দিয়ে হোক, যে কোনো মানসিক দিক দিয়ে হোক, সব শিক্ষার্থীকে এজ এ শিক্ষক কী করবেন, সমান মর্যাদা প্রমাণ করে, কারো উঁচু স্তরে কারো নিচু স্তরে দেখা চলবে না। নাম্বার 1, কোনো সম্প্রদায়, কোনো সংস্কৃতি, কোনো ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কোনোরূপ বিরূপ মন্তব্য করবেন না একজন শিক্ষক হিসাবে, যে ওই সম্প্রদায়টা ভালো, ওই সম্প্রদায়টা খারাপ, ওই সংস্কৃতিটা ভালো, ওই সম্প্রদায়টা খারাপ, এই ধর্মের মানুষগুলো ভালো, ওই ধর্মের মানুষগুলো খারাপ, এই ধরনের কোনো কিছু বলা চলবে না। এজ এ শিক্ষক হিসাবে আপনি কোনো ধর্ম সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে পারবেন না, কোনো বিরূপ মন্তব্য না করা। শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলা। অনেক কিছু পার্সোনাল ব্যাপার মানুষের লাইফে থাকে, যেমন শিক্ষার্থীরও থাকে, তো একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের কথা বলবেন না। আপনার যতটুকু প্রয়োজন সেটা বলুন, একদম তার পার্সোনাল লাইফে আপনি ঢুকতে যাবেন না। বালক বালিকা উভয়কে সবাইকে সমান সুযোগ দিতে হবে। এখানে বয়েজ এবং গার্লস, মেয়েদেরকে বেশি প্রেফারেন্স করবেন, ছেলেদেরকে কম করবেন, ছেলেদেরকে বেশি করবেন, মেয়েদেরকে কম করবেন, সেই ধরনের কখনো করা যাবে না। বালক বালিকা সবাইকে সমান সুযোগ দিতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। শিক্ষার্থীর শারীরিক গঠন সম্বন্ধে কোনো কথা না বলা। কেউ যদি বেশি একটু মোটাসোটা হয়ে যায়, আরে তুই অনেক বেশি মোটা হয়ে গেছিস, এই ধরনের বললে সে মনে দুঃখ পাবে। বা কেউ যদি বেশি হালকা হয়, তাকে সে অনেক বেশি হালকা হয়ে গেছে, এই ধরনের মানে তার শারীরিক গঠন সম্বন্ধে কোনোরূপ বিরূপ মন্তব্য তাকে না করা। সেটা ভগবানের দেওয়া, ভগবানের দান শারীরিক গঠন, যে যার পেয়েছে সেটা তাতেই তাকে সন্তুষ্ট থাকতে দিন, আপনি সেই নিয়ে কোনো কথা বলতে যাবেন না অ্যাজ এ শিক্ষক। শিক্ষার্থীর আচরণকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। শিক্ষার্থী যে আচরণ করছে তাকে হুট করে আপনি কিছু বলবেন না, এটা সহানুভূতির সঙ্গে তাকে বিবেচনা করবেন। তারপর দেখুন, এই টপিকটি আলোচনা করতে আরও কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। এই ক্ষেত্রে ডিফিকাল্টিস অফ ল্যাঙ্গুয়েজ টপিকটাও আমরা এই ক্ষেত্রে সেরে নেব। তো ভাষার ক্ষেত্রে অনেক কিছু অসুবিধা রয়েছে। ভাষাকে কেন্দ্র করে যে কোনো অসুবিধা বা সমস্যা যদি হয়, সেটাকে আমরা ভাষার অসুবিধা বলতে পারি। যেমন শিক্ষকের মৌখিক বা লিখিত নির্দেশ সঠিকভাবে অনুসরণ করতে না পারা,
শিক্ষকের মৌখিক বা লিখিত যেগুলো নির্দেশ আছে সেগুলো একজন শিক্ষক খুব ভালো করে সে অনুসরণ করতে পারে না। নাম্বার 1, সকল শিক্ষার্থী কিন্তু পারে না। কোনো গল্প বা কোনো রচনা করে বুঝতে না পারা। শিক্ষার্থীরা অনেক সময় কোনো গল্প হোক বা কোনো রচনা হোক সেটা খুব তাড়াতাড়ি খুব সহজে সেটা বুঝতে পারে না। তথ্য প্রকাশ করতে গিয়ে চিন্তাকে সংহত করতে না পারা। কিছু একটা তথ্য যদি সে প্রকাশ করতে যায় তখন সে তার যেটা চিন্তাধারা সেটাকে সংহত করতে পারে না, মানে একত্রিত করতে পারে না, যে কী চিন্তা করবে সেটা সে খুব ভালো করে বুঝতে পারে না। কোনো শব্দ জিভে চলে এলো উচ্চারণ করতে না পারে। উচ্চারণের সমস্যা, ছাত্রদের অনেক সমস্যা দেখা যায়। অনেক সময় কোনো শব্দ সে উচ্চারণ করছে কিন্তু সে উচ্চারণটা প্রনাউন্সিয়েশন তার লাউডলি করতে পারছে না। নিজের বক্তব্য করার সময় শব্দের বদলে অঙ্গভঙ্গি করা। অনেক সময় দেখবেন যে অনেক শিক্ষার্থী কোনো একটা কিছু বলতে চাইছে কিন্তু সে মুখে বলতে পারছে না, সে আপনাকে অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। এটাও কিন্তু তার একটা ভাষাগত সমস্যা। জানা সত্ত্বেও সঠিক বিবরণ দিতে পারছে না। আপনি যদি বলেন তুমি বুঝেছো, হ্যাঁ আমি বুঝেছি, আসলে শিশুটা কিন্তু কী বুঝেছে, সত্যি বুঝেছে। আপনি একটা টপিক তাকে বুঝালেন, বোঝানোর পর তাকে বলেন তুমি কি সত্যি বুঝেছো, হ্যাঁ বলবে হ্যাঁ স্যার বুঝেছি, তো আসলেই কিন্তু সে বুঝেছে। এবার যদি আপনি বলুন যে তুমি কী বুঝেছো বলো তো, কিন্তু তখন কিন্তু সে বলতে পারবে না। এটাও কিন্তু তার একটা ভাষাগত সমস্যা। এটাকে বলা হয় জানা সত্ত্বেও সঠিক উত্তর দিতে না পারা। সংক্ষিপ্ত বিবরণ দিতে না পারা, কোনো কিছু সংক্ষিপ্ত বিবরণ সে দিতে পারছে না। শ্রবণ, কথন, পঠন, লিখন এবং বানান সংক্রান্ত অসুবিধা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। LSRW এবং বানান এই সব ধরনের সমস্যা থাকতে পারে, এটা আমরা কমন ব্যাপার। শব্দের পুনরাবৃত্তি করা, একটা কথা যখন বলবে তখন সে একটি শব্দকে বারবার ব্যবহৃত করবে। যেমন আমি একটা লাইন এখানে পড়ে দেখাচ্ছি, এই যে 3 নম্বর লাইনটাকে আমি একটু পড়ে দেখাচ্ছি, শব্দের পুনরাবৃত্তি কিভাবে করা হয়। তথ্য তথ্য প্রকাশ করতে গিয়ে চিন্তাকে সংহত করতে না পারা এই ধরনের অনেক সময় কিন্তু শিক্ষার্থীদের পড়তে দেখা যায়। ঠিক আছে, এটাও কিন্তু তার একটা ভাষাগত সমস্যা। ইট ইজ নোন এজ শব্দের পুনরাবৃত্তি করা। আর ভুল উচ্চারণ করা, অনেক সময় তারা কী করে ভুল উচ্চারণ করে। ঠিক আছে, সেটা আপনারা জানেন অবশ্যই। তারপর দেখুন ডিসঅর্ডার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যেটা সমস্যা রয়েছে, ভাষার যেটা অসুবিধা, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। তো ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারকে প্রধানত দুটা ভাগে ভাগ করা হয়েছে, 2 টাইপস, দুটা ভাগে। 1 নম্বর হচ্ছে প্রকাশমূলক অসঙ্গতি, আরেকটা হচ্ছে গ্রহণমূলক অসঙ্গতি। এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে রিসেপটিভ ডিসঅর্ডার। তো রিসেপটিভ স্কেল কি, প্রোডাক্টিভ স্কিল কি, এক্সপ্রেসিভ স্কিল কি, এগুলো আমরা আগের ক্লাসে বলে দিয়েছি ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনে। সেটা আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, বা ল্যাঙ্গুয়েজ স্কিল ক্লাসও সেটা দেখাচ্ছি। তো প্রকাশমূলক অসঙ্গতি মানে কি? এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, শিক্ষার্থীর প্রকাশ করার অক্ষমতাকে প্রকাশমূলক অসঙ্গতি বলে। ভেরি সিম্পল থিং ভাই, শিক্ষার্থী যেটা প্রকাশ করতে পারছে না। প্রশ্ন আসতে পারে এখান থেকে নিচের যে কোনো একটা উদাহরণ দিয়ে তুলে ধরবে যে এই সমস্যাটা তার কী ধরনের অসঙ্গতি। প্রকাশমূলক, গ্রহণমূলক বলে আরও 2টা দিয়ে দেবে, বা উপরে কোনোটি নয়, বা উপরে সবগুলি, এই ধরনের অনেকগুলো অপশন আপনারা পাবেন। এবার আমি আপনাদের দেখাতে চলেছি, আপনারা পাবেন। তো শিক্ষার্থীর যে প্রকাশ করার যেটা অক্ষমতা রয়েছে, সে প্রকাশ করতে পারছে না, এটা তার একটা অক্ষমতা। এই অক্ষমতাকে আমরা কী বলবো? প্রকাশমূলক অসঙ্গতি বলবো। তো প্রকাশের ক্ষেত্রে তার কী কী সমস্যা দেখা দিতে পারে এবার আমরা একটু দেখি। কোনো বিষয় সার্থকভাবে প্রকাশ করতে না পারা, একটা বিষয় সে ভালোভাবে কী করতে পারছে না, প্রকাশ করতে পারছে না, দ্যাট ইজ কল তার প্রকাশমূলক এখানে অসঙ্গতি দেখা দিয়েছে। দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, আলটিমেটলি সে প্রকাশ করতে পারছে না, দীর্ঘ বাক্য সে ব্যবহার করতে পারছে না। ধারণা অনুযায়ী উপযুক্ত শব্দ ব্যবহার করতে না পারা, কনসেপ্ট অনুযায়ী সেই ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করবে সেটা কিন্তু সে ঠিকঠাকভাবে খুব ভালো করে এবার সে বুঝতে পারছেন, এটা কিন্তু তার একটা সমস্যা। গল্প বলতে বা লিখতে অসুবিধা, সে এটাও কিন্তু গল্প যখন বলবে তখন সেটা প্রকাশ করবে, বা গল্প লিখলেও সেটা তার প্রকাশ হয়, সুতরাং সেটা করতে পারছে না, তার মানে তার কী সমস্যা রয়েছে ভাই? প্রকাশমূলক অসঙ্গতি রয়েছে। কথা বলার সময় অনেক ভুল শব্দ ব্যবহার করে, অনেক সময় দেখা যায় সে কী করে কথা বলার সময় অনেক ভুল শব্দ ব্যবহার করে, যার কারণে সে খুব ভালো করে প্রকাশ করতে পারে না। যখনই কোনো একটা লাইন আপনারা দেখবেন, যে লাইনের মাধ্যমে বা যে পয়েন্টের মাধ্যমে বা যে লাইনটা আপনাকে দেওয়া হবে বা যে পয়েন্টটা দেওয়া হবে, এই পয়েন্টের মাধ্যমে সে যদি কোনো কিছু প্রকাশ করার যদি সমস্যা দেখতে পায়, সেটাই মাথায় রাখবেন, সেটাই হচ্ছে কি প্রকাশমূলক অসঙ্গতি। ব্যাকরণগতভাবে ভুল করে, তার মানে সে প্রকাশ করতে পারছে না। কোনো গল্প শোনার পর পুনরায় বলতে পারা, আর সে যদি পুনরায় বলতো তাহলে সে প্রকাশ করতে পারতো, বলতেই পারছে না, প্রকাশ করে কী করবে? সুতরাং সেটা তার একটা সমস্যা। তারপর দেখুন গ্রহণমূলক অসঙ্গতি কি আমরা একবার দেখব। রিসেপটিভ ডিসঅর্ডার, গ্রহণ করার যেটা অসঙ্গতি, সে গ্রহণ করতে পারছে না,
অর্থাৎ গ্রহণ করতে সমস্যা হয়, এই সমস্যাকে আমরা গ্রহণমূলক অসঙ্গতি বলবো। এই গ্রহণমূলক অসঙ্গতির আরেকটা নাম আছে বোধমূলক অসঙ্গতি। এমসিকিউতে পাবেন, ভালো মতো নোট ডাউন করুন। গ্রহণমূলক অসঙ্গতির আরেকটা নাম আছে, কী নাম? বোধমূলক অসঙ্গতি। এখানে সে জটিল বাক্য ভালোভাবে বুঝতে পারে না। আগেরটা ছিল কি, যে বাক্য সে বলতে পারে না বা বাক্য সে লিখতে পারে না। এবার হচ্ছে সে বুঝতে পারে না, দ্যাট ইজ কল তার রিসেপটিভ ডিসঅর্ডার। সে রিসিভ করতে পারছে না। আপনার মোবাইলে কল চলে আসছে, আপনি সেটা রিসিভ করতে পারছেন না, রিসিভ করতে অসুবিধা হচ্ছে, বা আপনি আরেকজন কোনো আপনার মোবাইলে ফোন এসেছে বা ওই অপর পাশে ব্যক্তি কী বলছে সেটা আপনি বুঝতে পারছেন না। তার মানে সে আপনাকে কি একটা রিসিভ দিতে চাইছে, আপনি সেটা রিসিভ করতে পারছেন না, দ্যাট ইজ কল রিসেপটিভ ডিসঅর্ডার। বয়সের তুলনায় ভাষা দক্ষতা অনেক কম হওয়া। অনেক সময় দেখি যে বয়সের দক্ষতায় তার ভাষা দক্ষতাটা অনেক কম হয়। মৌখিক বা লিখিত নির্দেশ ঠিকমতো অনুসরণ করতে পারছে না, এটা তো রিসেপটিভ ডিসঅর্ডার। গল্প বা কোনো রচনার মূল বক্তব্য বুঝে উঠতে পারে না। গল্প বা কোনো রচনার যেটা মূল বক্তব্য সেটা সে কী করতে পারে না, বুঝে উঠতে পারে না। অনেক ক্ষেত্রেই শব্দের অর্থ বুঝতে পারে না, সে রিসিভ করতে পারছে না, মানে কি অনেক ক্ষেত্রেই সে শব্দের অর্থ যেটা আছে সেটা সে কী করতে পারে না, বুঝতে পারে না। এটাও কিন্তু তার একটা রিসেপটিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে কি, এই যে শিক্ষক হিসাবে আপনি কী করবেন। এই শিক্ষার্থীদের যদি এই ধরনের সমস্যা হয়, রিসেপটিভ ডিসঅর্ডার বা প্রোডাক্টিভ ডিসঅর্ডার বা এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, এই যে শিক্ষক আপনি কী করবেন, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। অসঙ্গতির মূল কারণ খুঁজে বের করবেন, যেটা সমস্যা কোথায় হচ্ছে। প্রয়োজন হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। শ্রেণীকক্ষে শিক্ষকের ধৈর্য ও মানিয়ে নেওয়া। শ্রেণীকক্ষে শিক্ষকের কিন্তু ধৈর্য থাকতে হবে। শিক্ষার্থীরা ডিসঅর্ডার করলেই বা তারা যদি এই ধরনের সমস্যা ভোগ করে বা কোনো একটা কাজে গণ্ডগোল করে, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি মাথা গরম করবেন না, আপনি কুল থাকবেন, ঠিক আছে। প্রশ্ন উত্তরের জন্য শিক্ষার্থীকে সময় দেওয়া। আপনি একটা প্রশ্ন করছেন, ঠিক আছে, প্রশ্ন করার সাথে সাথে উত্তর সে যদি বলতে না পারে, তাকে কিছু একটা সময় দিন, যাতে করে সে উত্তরটা চিন্তা করে বলতে পারে। নিয়মিত কথা বলার চর্চা করানো। যাদের স্পেশালি প্রকাশমূলক দক্ষতা, মানে কথা বলতে পারছে না বা কথা বলে সে কিছু বুঝাতে পারছে না, প্রকাশ করতে পারছে না, তাদের জন্য আপনি নিয়মিত কথা বলা চর্চা করাতে পারেন। এটা আপনি তাদের বন্ধু বান্ধবদের দিয়ে 2-3 জন 4 জন দিয়ে গ্রুপ করে আপনি একটা অ্যাক্টিভিটি দিতে পারেন, যে তোমরা কে কত বেশি গল্প করতে পারো আমি দেখি। তো এই ধরনের একটা চর্চা আপনি করাতে পারেন। স্পষ্ট উচ্চারণ এবং সহজ নির্দেশ দান। শিক্ষক সবসময় যেটা উচ্চারণ করবে সেটা যেন স্পষ্ট হয়, কারণ শিক্ষক যদি অস্পষ্ট উচ্চারণ করেন তখন ছাত্ররাও কিন্তু অস্পষ্টতা শিখে যাবে, আর পরবর্তীতে সেটা ঠিক করতে পারবেন না। আর নির্দেশ যেটা দেবেন সেটা খুব সহজ নির্দেশ দান করবেন। শিক্ষার্থীর চোখে চোখে রেখে কথা বলা এবং শোনা। শিক্ষার্থীর সঙ্গে যখন কথা বলবেন তখন তার চোখে চোখ রেখে কথা বলবেন, তখন অ্যাট্রাকশনটা ভালো হবে, জিনিসটা যেটা বোঝাতে চাইছে সেটা সে ভালো করে বুঝতে পারবে। আর মেইন ইম্পর্ট্যান্ট লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে কি, শিক্ষা সহায়ক উপকরণ মানে টিএলএম ব্যবহার করব। টিএলএম, ভালো একটা টিএলএম ব্যবহার করে যদি আপনি ক্লাস কন্ডাক্ট করেন, তাহলে যে কোনো শিক্ষার্থী সে খুব সহজে যে কোনো জিনিস কী করতে পারে, বুঝতে পারে। তারপর ভাষার ক্ষেত্রেও আর অনেক ভুল রয়েছে, যেগুলো হচ্ছে জ্ঞানের অভাবজনিত ভুল, মনোযোগ একাগ্রতা বা ক্লান্তির কারণে ভুল, ঠিক আছে। তো এই ভুলের একটা সিম্পল আরও এই সব প্রকার 4টা ভুল রয়েছে। কিছু ভুল রয়েছে, ভুলগুলো আমরা দেখে নিই। শব্দ সংক্রান্ত ভুল, তার শব্দগত ভুল রয়েছে, উচ্চারণগত ভুল থাকবে, ব্যাকরণগত ভুল থাকবে, যোগাযোগের ক্ষেত্রে ভুল ভাষা প্রয়োগ করবে। জেনারেলি এই 4 ধরনের ভুল তার থাকে, ঠিক আছে ভাই। তো এবার চলুন আমরা কয়েকটি এমসিকিউ ছট করে দেখে নিই খুব তাড়াতাড়ি বেঙ্গলি প্যাডাগজির এই বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণের প্রথম থেকে আমরা দেখব। চলুন কোয়েশ্চেন নাম্বার 1, এমসিকিউ নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 কী হয়, ABCD কোনটি কারেক্ট আনসার হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কারেক্ট আনসার কী হচ্ছে আমাদের। এক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ABCD কারেক্ট আনসার কী হবে। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বোঝায় বৈচিত্র্যপূর্ণ শিক্ষা, বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী, বৈচিত্র্যযুক্ত শিক্ষক, বৈচিত্র্যযুক্ত পাঠ্যক্রম। আমরা কিন্তু তার আগে কনসেপ্টের ক্লাসে কিন্তু বারবার সেটা ডিসকাস করেছি আজকের ক্লাসে ভাই। সুতরাং এই প্রশ্ন আপনাকে কিন্তু পারতেই হবে, কারেক্ট আনসার কী হবে আপনাকে বলতেই হবে। আপনি যদি নাই বলুন তাহলে কিন্তু ক্লাসের সার্থকতা থাকলো না। খুব তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী। আমরা দেখুন প্রথমেই বলেছিলাম, এখানে দেখুন প্রথমেই আমরা যখন ক্লাস শুরু করেছিলাম, তো ক্লাসের শুরুতেই আমরা বলেছিলাম, কি বলেছিলাম, এখানে দেখুন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থীকেই বোঝায়।
আমরা প্রথমেই কিন্তু প্রথম লাইনটাই আমরা বলেছিলাম যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থীকে বোঝায়। সুতরাং এই টপিকগুলো যদি আপনি খুব ভালো করে যদি অ্যানালাইজ করতে পারেন তাহলে 100% কারেক্ট, এই সবগুলো প্রশ্নের উত্তর আপনি 100% কারেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দেবেন, যাদের ভাষাগত অসুবিধা রয়েছে তাদের বেশি গুরুত্ব দেবেন, যারা ভাষা দক্ষতায় এগিয়ে আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, শিক্ষক নিজের মতো করে শিক্ষণ প্রক্রিয়া চালাবেন। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার কী হবে? অ্যাকর্ডিংলি আপনারা অপশনে কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। আমরা এইরকম প্রত্যেকটা টপিক এক দিন করে প্রত্যেকটা টপিক আমরা এই ধরনের অ্যানালাইজ করব এবং টপিক রিলেটেড যেগুলো এমসিকিউ আছে সেগুলো আমরা কমপ্লিট করব। একদম সঙ্গে সঙ্গে ক্লাসের সঙ্গে সঙ্গে এমসিকিউ থাকবে, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এবং পরবর্তীতে সবগুলা মিলিয়ে একটা অনেক দীর্ঘ একটা ম্যারাথন ক্লাস আমরা করার চেষ্টা করব পরবর্তী সময়, একদম লাস্ট 11th আওয়ারে। তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন তো আপনারা পাবেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাবেন, সবগুলো আপনারা পাবেন, যাতে করে বাংলা ভাষা একটা ভালো নম্বর আপনারা নিতে পারেন, এই প্রত্যাশা আমরা রাখছি। সুতরাং আপনারা একটু সাথে থাকুন, সাহায্য করুন, আমাদেরকে সাপোর্ট করুন, ভিডিওটি বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক কী করতে পারেন? কাউকে ছোট কাউকে বড় আমরা সেটা দেখাতে পারবো না, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে অ্যাজ এ শিক্ষক, যেটা আমরা বলেছিলাম কনসেপ্টের ক্লাসে। যেটি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য নয়, এখানে দেখুন কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে। ভিন্ন ভাষা ভিন্ন সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থী, বালক শিক্ষার্থী বালিকা শিক্ষার্থী, ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী, গরিব শিক্ষার্থী এবং ধনী শিক্ষার্থী। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে কত ধরনের ছাত্র পাওয়া যায় বা কি বিষয়ে ছাত্ররা এখানে রয়েছে, শ্রেণীকক্ষ বলতে কি ধরনের শিক্ষার্থী বোঝায় সেটা এখানে বলা হয়েছে। তো এখানে বৈশিষ্ট্য নয়, সেটা হবে অপশন নাম্বার সি, ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী। এখানে বিভিন্ন ভাষা থেকেও আসবে, বিভিন্ন সম্প্রদায় থেকেও আসবে, ছেলেরাও আসবে, মেয়েরাও আসবে, গরিবও আসবে, ধনী আসবে, কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শিতা নিয়ে এখানে তারা স্কুলে আসে না, যেহেতু প্রাইমারি লেভেলের কথা বলা হয়েছে। দেখুন এইমাত্র যে আমরা ক্লাসটা করলাম, একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না। বড়িয়া কোয়েশন ভাই। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি তার কী ধরনের অসঙ্গতি? প্রকাশমূলক, গ্রহণমূলক, না দুটি, না তার ভাষার ভুল? প্রশ্নের উত্তর জানা রয়েছে কিন্তু সে বলতে পারছে না, এটা তার কী ধরনের অসঙ্গতি? কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো ভাই। কোয়েশ্চন নাম্বার 4 কী হবে? দেখি তো আপনাদের কার কতটি আনসার কারেক্ট হলো। বহুত বড়িয়া কোয়েশ্চন। তো দেখুন, প্রশ্নের উত্তর সে জানে কিন্তু সে বলতে পারছে না। তো বলতে পারছে না তার মানে কি? সে কী করতে পারছে না? প্রকাশ করতে পারছে না। দ্যাট ইজ কল প্রকাশমূলক অসঙ্গতি ইজ দ্য রাইট আনসার। শিক্ষার্থীদের গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা হলো। শিক্ষার্থীটা গল্প বলতে বা গল্পটা লিখতে তার অসুবিধা, এটা তার কী ধরনের অসঙ্গতি? আলটিমেটলি সেটা কী ধরনের? প্রকাশমূলক। কারণ কি? গল্প বলতে পারছে না মানে প্রকাশ করতে পারছে না, বা লিখেও প্রকাশ করতে পারছে না, বলেও প্রকাশ করতে পারছে না, আলটিমেটলি প্রকাশ করতে পারছে না বা দেখাতে পারছে না, দ্যাট ইজ কল প্রকাশমূলক অসঙ্গতি। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক কী করবেন? ভাষার অসঙ্গতি রয়েছে এমন শিক্ষার্থীকে শিক্ষক কী করবেন? সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন, মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দেবেন, সবসময় অস্পষ্ট নির্দেশ দেবেন, কেবল লিখিত নির্দেশ দেবেন। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 6। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক কী করবেন? আমরা আগে বলেছিলাম ক্লাসের মধ্যে সবসময় কী করতে হবে? সহজ এবং স্পষ্ট নির্দেশ দিতে হবে, যাতে করে তাদের বুঝতে কোনো সমস্যা না হয়। গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি? দেখুন, গ্রহণমূলক অসঙ্গতির আরেকটা নাম কি? আমরা একটু আগে ডিসকাস করেছিলাম। বিকাশমূলক অসঙ্গতি, বোধমূলক অসঙ্গতি, দৃষ্টিমূলক অসঙ্গতি, না জ্ঞানমূলক অসঙ্গতি? আমরা ক্লাসের উপর ডিসকাস করেছি, আমরা একটু দেখে নিই, তাও আপনাদেরকে সরাসরি ডাইরেক্ট আমরা এবার দেখে নিই। এবার দেখুন, গ্রহণমূলক অসঙ্গতিকে বোধমূলক অসঙ্গতিও বলা হয়। আমরা এইমাত্র কিন্তু ক্লাসে বলে গেছি, লাইভ আমরা দেখিয়ে দিচ্ছি আবার। তো এই ধরনের যদি কনসেপ্টের ক্লাস যদি আপনারা যদি কমপ্লিট করুন, তাহলে একটা ভালো একটা
আপনি কনসেপ্ট নিয়ে যদি ধারণা কমপ্লিট হয়ে যায় তাহলে যে কোনো প্রশ্ন আপনি আসলে 100% কারেক্ট অ্যান্সার করতে পারবেন। তো দেখুন গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি আমরা দেখলাম, বোধমূলক অসঙ্গতি। তো ডিসলেক্সিয়া কি? তো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফোরিয়া, ডিসফোবিয়া, আফাজিয়া এই সবগুলি হচ্ছে এক একটি কি শিখন অক্ষমতা। কোয়েশ্চন নাম্বার 8, এটা কারেক্ট আনসার হবে কি শিখন অক্ষমতা। ডিসলেক্সিয়া মানে যারা পড়তে পারে না, ডিসগ্রাফিয়া মানে যারা লিখতে পারে না, ডিসক্যালকুলিয়া মানে যারা ক্যালকুলেটর করতে পারে না বা ম্যাথমেটিক্যাল সমস্যা রয়েছে, এগুলাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। দেখুন ডিসলেক্সিয়া, এখানে আপনারা এই পয়েন্টগুলো নোট ডাউন করুন। আর ডিসলেক্সিয়া মানে তার রিডিংগত সমস্যা যদি কোথাও থাকে, পঠনের সমস্যা ডিসলেক্সিয়া। তারপর হচ্ছে ডিসগ্রাফিয়া, আমরা কোথায় লিখি ভাই, গ্রাফ পেপারে লিখি, তো লেখা থেকে আসছে রাইটিং, তার মানে তার রাইটিংয়ের সমস্যা হলে ডিসগ্রাফিয়া। আর ডিসক্যালকুলিয়া, ক্যালকুলিয়া বলতে আপনারা জানেন ক্যালকুলিয়া মানে ক্যালকুলেটর, তো ক্যালকুলেটর মানে ম্যাথসে যদি সমস্যা হয়, তো ম্যাথসের সমস্যা হলে এটা কি হবে, এটা হবে কি ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া হচ্ছে তার কি ম্যাথমেটিক সমস্যা বা গাণিতিক সমস্যা আপনি বলতে পারেন। ঠিক আছে ভাই। তো তার পরবর্তী প্রশ্ন কোয়েশ্চন নাম্বার 9 প্রশ্ন দেখছি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কী হতে পারে? শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে? একটা শিক্ষার্থী তার অগ্রগতি হয়েছে কিনা না সেটা আমরা তৎক্ষণাৎ কিভাবে বুঝতে পারবো? একটা পরীক্ষার বন্দোবস্ত করব, প্রশ্ন উত্তরের বন্দোবস্ত করব, লেখার বন্দোবস্ত করব, না লেখা ও বলার ব্যবস্থা করব? পরীক্ষার বন্দোবস্ত কিন্তু তৎক্ষণাৎ করা যায় না, আর শুধুমাত্র লেখার মাধ্যমেই আমি বুঝতে পারি না। তো শিক্ষার্থীর অগ্রগতির জন্য লেখা এবং বলার ব্যবস্থা করব। আমি এইমাত্র কি বললাম তুমি বলো তো? যদি সে বলতে পারে তাহলে তার মানে সে বুঝতে পারছে, সে তার অগ্রগতি হয়েছে। আচ্ছা আমি এবার কি লেখালাম তুমি লিখে দেখাও তো, মানে সে যদি লিখতে পারে তার মানে তার অগ্রগতি হয়েছে। সুতরাং লেখা ও বলার ব্যবস্থা ইজ দ্য রাইট আনসার। ভাষার অসুবিধার সঙ্গে যুক্ত একটি অসুবিধা কি? ভাষার অসুবিধার সঙ্গে যুক্ত রয়েছে এরকম একটা অসুবিধা কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 10, হতাশায় ভোগা, বেশি কথা না বলা, মানসিক ভারসাম্যহীনতা, না কোনোটাই নয়। কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 10। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন। কোয়েশ্চন দেখা মাত্র যদি কারেক্ট আনসার করতে না পারেন তাহলে এক্সাম হলে গিয়ে কী করবেন? এক্সাম হলে তো আপনাকে 150 কোয়েশ্চন দেবে, তার মধ্যে 150 মিনিট দেবে, তার মানে 1 মিনিটে আপনাকে একটা প্রশ্ন সলভ করতে হবে। আর আপনি যদি এইরকম একটা প্রশ্ন সলভ করতে 2 মিনিট 3 মিনিট লাগিয়ে দেন তাহলে তো আর আপনি পরে যারা প্রশ্ন ছেড়ে আসবেন পরীক্ষার হলে এসে বলবেন স্যার আমার তো সময়, এইবারও আমরা দেখেছিলাম অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে স্যার আমি টাইমের অভাবে সবগুলা প্রশ্ন আনসার করতে পারিনি। তো তার জন্য প্র্যাকটিস ইজ মাস্ট, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে। তো এখানে কারেক্ট আনসার হবে কি বেশি কথা না বলা ইজ দ্য রাইট আনসার। বহু ভাষা মিশ্রিত শ্রেণীকক্ষে শিক্ষক পাঠ দেবেন। একটা ক্লাসরুম সেখানে বহু ভাষা মিশ্রিত রয়েছে, মানে অনেক ভাষাভাষী ছাত্র রয়েছে। এই ভাষায় ক্লাসরুমে শিক্ষক ছাত্রদের পড়াবেন কি করে? নিজের পছন্দ মতো ভাষায়, ইংরেজি ভাষায়, যে ভাষা তুলনামূলকভাবে সকলের বোধগম্য সে ভাষায়, না মাতৃভাষায়? কোয়েশ্চন 11 কারেক্ট আনসার কী হবে বলুন তো ভাই? এখানে যে ভাষাটা মোটামুটি সবাই বুঝতে পারে, তুলনামূলকভাবে সকলের বোধগম্য হয়, মানে সবাই যাতে যে ভাষাটা বুঝতে পারে এই ভাষায় আমি পাঠ দেবেন। আর শিক্ষক তার নিজের ইচ্ছা মতো ভাষায় যদি পাঠদান করেন ছাত্ররা কিছু বুঝলো না। ইংরেজি ভাষায় দিলে বাঙালি মিডিয়ামের ছাত্ররা বুঝবে না, আর বাংলা ভাষায় কথা বললে বাংলা ভাষা ছাড়া যে ছাত্রগুলো রয়েছে তারা বুঝবে না। তো এমন একটা ভাষা ইউজ করুন যে ভাষাটা তুলনামূলকভাবে সবাই মোটামুটি একটা বুঝতে পারে, সকলের বোধগম্য হয়, সেই ভাষায় আমাদেরকে ক্লাসরুম কন্ডাক্ট করতে হবে। আপনি যদি এমন শিক্ষার্থীদের মুখোমুখি হন যাদের ভাষা আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন? বড়িয়া কোয়েশ্চন ভাই। আপনি ক্লাসরুমে গেলেন, গিয়ে আপনি এমন একটা সমস্যায় পড়লেন যে ছাত্ররা কী বলছে সেটা আপনি বুঝতে পারছেন না, এক্ষেত্রে আপনি কী করবেন? শ্রেণীকক্ষ ত্যাগ করবেন, মানে আপনি ক্লাসরুম ছেড়ে চলে যাবেন। শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ত্যাগ করতে বলবেন যে তোমাদের ভাষা আমি কিছু বুঝছি না, তোমরা ক্লাস থেকে চলে যাও। নীরব দর্শনের ভূমিকা পালন করবেন, আপনি চুপচাপ থাকবেন। আর নতুবা এমন একটা ভাষায় কথোপকথনের চেষ্টা করবেন যেটা অন্তত শিক্ষার্থীরা কিছুটা বোঝে। ইয়েস, আমাদেরকে এটা করতে হবে, অপশন নাম্বার ডি। এমন একটা ভাষায় কথোপকথনের চেষ্টা করতে হবে যাতে করে কিছুটা অন্তত শিক্ষার্থীরা বুঝতে পারে। ভিন্নভাষীর একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করে। ভিন্নভাষীর একজন শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষকের গ্রহণযোগ্যতা কিভাবে নির্ভর করবে? শিক্ষকের ব্যক্তিত্বের উপর, শিক্ষকের সাজসজ্জার উপর,
শিক্ষকের শিক্ষার্থীর সঙ্গে ভাব বিনিময়ের প্রচেষ্টার উপর, না শিক্ষকের পাঠদানের উপর? তো এখানে শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করবে শিক্ষকের শিক্ষার্থীর সাথে ভাব বিনিময়ের প্রচেষ্টা করবেন। পরবর্তী ক্লাস খুব শিগগিরই আমরা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।